ব্যস্ত, আর আগামীকাল ছুটির দিন থাকায় সবাই খানিকটা বোধহয় একটা ছুটির আমেজ অথবা মানে ভ্রমণে আছেন। সবাই যেখানে আছেন সবাই সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার সেশন শুরু করছি। আজকে আমাদের টপিকস হচ্ছে পেডিয়াট্রিক নিউরোলজি রিলেটেড, অর্থাৎ পেডিয়াট্রিক্স একটা আমাদের মাদার ব্রাঞ্চ এবং নিউরোলজি একটা সাব স্পেশালিটি। আমরা সবাই জানি যে আসলে এখন একটা সাব স্পেশালিটির একটা সময় পার করছি আমরা, কারণ হচ্ছে যে মাদার সাবজেক্ট মেডিসিন অথবা গাইনি অথবা পেডিয়াট্রিক্স এগুলি এখন অনেকগুলি সাব স্পেশালিটিতে বিভক্ত হয়েছে এবং এই ব্রাঞ্চগুলি এখন ডেভেলপ করছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। যাই হোক, আমরা আমাদের যে আজকের যে ডিসকাশন, প্রথমে সাধুবাদ জানাই যে মাস্টার ক্লাস অন মাস্টার ফিজিশিয়ান কোর্সেস অন জেনারেল প্র্যাকটিস। আসলে মূলত যে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমাদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, চিকিৎসকদের ভূমিকা, সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমাদের জেনারেল প্র্যাকটিস, ইমার্জেন্সি প্র্যাকটিস, অ্যাজ এ হোল মেডিকেল প্র্যাকটিস, ইনডোর এবং আউটডোর যে সেবা প্রদান করে থাকি আমরা, এটার যে মান উন্নয়ন এবং সঠিকভাবে সুচারুভাবে যেন আমরা এটাকে চিকিৎসা প্রদান করতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই ক্লাসগুলিকে অ্যারেঞ্জ করেছি। তো এটার পার্ট হিসেবে আমি পেডিয়াট্রিক নিউরোলজি পার্টটাকে কভার করব। এখানে মূলত আমাদের কিছু নিউরোলজিক্যাল ইমার্জেন্সি, যেগুলো আমরা জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে এবং আন্তঃবিভাগ অর্থাৎ ইনডোরে চিকিৎসার ক্ষেত্রে আমাদের এগুলি বেশি প্রয়োজন। আর কিছু প্রবলেম আছে যেগুলো আমরা আমাদের চেম্বার বেসড, অর্থাৎ আউটডোর অথবা চেম্বারে আমরা এগুলো ফেস করি। তো আমি মূলত এটাকে দুটো ভাগে ভাগ করছি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো যদি কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, সেটা কি মাঝখানে মাঝখানে আমরা আসলে আজকে লেকচারটারে কেস বেস সাজিয়েছি, এটা মাঝখানে মাঝখানে কোশ্চেন করতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন অথবা লিখে রাখতে পারেন, সেশনের শেষেও আমরা ডিসকাস করতে পারি। কোনটা ভালো হয়? আমি অডিয়েন্স থেকে জানতে চাচ্ছি। সেশনের শেষে কোশ্চেন আনসার থাকলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি খুব বেশি সময় নিব না, 30 to 40 মিনিটস। তো আমাদের কারো যদি এর মাঝখানে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কোয়ারি করতে পারেন। থ্যাংক ইউ। তো আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পেডিয়াট্রিক নিউরোলজি যে সাবজেক্টটা, এটাকে আসলে দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ আর একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর ডিজিজ, যেটা বলি আমরা। তো আমার পরিচয় সবাই জানেন, আমি বেসিক্যালি পেডিয়াট্রিশিয়ান। আই completed my MD from BSMMU 2015, and I was working as a junior consultant pediatrics, and now I am in neuroscience, National Institute of Neuroscience Hospital in pediatric neurology department. সো আমরা যে কমন যে নিউরোলজিক্যাল ডিজিজ এবং কিছু কিছু ক্ষেত্রে এই ডিজিজ গুলাকে ডিসঅর্ডার হিসেবে বলা হয়, সেগুলো সম্পর্কে আমরা কিছু ব্রড হেডিং এ ভাগ করেছি। যেমন আমরা যদি নিউরোলজিক্যাল ডিজিজ বলি, তাহলে আমরা কমনলি এপিলেপসি, ফেব্রাইল কনভালশন, স্ট্যাটাস এপিলেপটিকাস এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন লাইক মেনিনজাইটিস, এনসেফালাইটিস এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউবারকুলোসিস, টিবিএম, টিউবারকুলোমা। এছাড়া পোস্ট ইনফেকশিয়াস কিছু ডিজিজ আছে, যেমন অ্যাডেম, গুলেনবেরি সিনড্রোম, আমরা সবাই জানি। এছাড়া কিছু কমন আউটপেশেন্ট আমাদের ওপিডি প্রবলেম, হেডেক, এটা যে কোনো বয়সে আমাদের কাছে আসতে পারে। অ্যানাদার নট আনকমন কন্ডিশন, চাইল্ডহুড স্ট্রোক, এবং এটা বিভিন্নভাবে আমাদের কাছে আসে, ইনক্লুডিং হেমোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক, এবং কোনো কোনো ক্ষেত্রে সাবারকামিক হেমোরেজ। এছাড়া কিছু নিউরোমেটাবলিক ডিসঅর্ডার আছে, নিউরোডিজেনারেটিভ ডিজিজ আছে এবং নিউরোমাসকুলার ডিজিজ আছে। আমরা জানি মাইস্থেনিয়া গ্র্যাভিস এবং আদার কিছু কিছু রেয়ার কনজেনিটাল মাইস্থেনিক সিনড্রোম বলি আমরা, সেরকম আমাদের কাছে প্রেজেন্ট। খুব কমন আরেকটা প্রবলেম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম, আমরা সবাই জানি। এছাড়া আমাদের কাছে
attention deficit hyperactivity disorder, eating disorder, sleeping disorder, এবং কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার এবং আদার কিছু অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, এগুলো নিয়েও আমাদের কাছে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সো আজকের যে লেকচারটাকে আমি মূলত খুব থিওরিটিক্যাল ডিসকাশনে না গিয়ে যে আমাদের কাছে এই পেশেন্টগুলি কিভাবে প্রেজেন্ট করে এবং আমরা সেটাকে কিভাবে ডায়াগনোসিস রিচ করবো এবং ইন শর্ট আমি ট্রিটমেন্ট যে আউটলাইন সেটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। কারণ এটা আসলে খুব থিওরিটিক্যাল ক্লাস না, এটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুকেই আমি হাইলাইট করার চেষ্টা করেছি। So case number 1. 18-month-old boy, female child, normal milestone of development, presented to your chamber with history of convulsion for 5 minutes at home, 30 minutes back, with history of sudden rise of body temperature associated with cough or cold. আমি হিস্ট্রিটা আবার বলি। 18 months old female child, normal milestone of development, presented to your chamber with history of convulsion for 5 minutes at home, 30 minutes back, with history of sudden rise of body temperature associated with cough or cold. On examination, she is still febrile, 102 degree Fahrenheit. Signs of meningeal irritation was absent, and respiratory rate was 32 breath per minute, no chest drying, and there is no neurological deficit, no post-ictal events or drowsiness. So, how will you manage the child? So first we think on this historical background and physical examination, what could be the possible diagnosis? The provisional diagnosis could be febrile seizure or febrile convulsion with ARI, cough or cold. And differentially, we should consider meningitis. So what is febrile seizure? Seizure occurring in association with a febrile illness in the absence of a central nervous system infection or acute electrolyte imbalance in a child older than 1 month of age without prior febrile illness. This is the definition declared by International League Against Epilepsy in 2014. So when a child comes with convulsion, whatever the diagnosis is, febrile convulsion or meningitis or encephalitis, whatever could be, first of all, we should control the convulsion if the child present with active convulsion in our chamber or in our hospital settings. So after taking the weight of the child, we should the first step of management is to control the seizure or convulsion. And as a first line therapy, we'll give usually parectal diazepam. We can also give by IV, but we routinely practice parectal diazepam at a dose of 0.5 milligram per kg per dose. And we usually dilute it with equal amount of distilled water and give parectally, lying down the patient in lateral position. And we observe the patient whether the convulsion or seizure is controlled or not. And if it is not controlled, we can consider the second dose after 10 minutes. So first of all, we will control the seizure. Then we will manage accordingly. Number 1, we will give paracetamol or ibuprofen as an antipyretic agent to reduce the peak of the temperature, and we will give other supportive measurement like adequate fluid intake or his other nutritional supplementation and advice. And side by side, we will find out the cause of the fever, whether it is respiratory infection or any acute GI upset or immunotech infection or upper respiratory infection, and whatever could be. Then we will counseling the parents about the nature and consequences of the febrile convulsion,
and as we all know, it is not not due to CNS infection, so it is not a matter of worry. And we'll counseling the parents accordingly. And to prevent further recurrence of seizure, we will give these 4 points advice to the parents. আমি যদি একটু বাংলায় বলি তাহলে হচ্ছে আমরা প্যারেন্টসদেরকে বলবো যাদের এরকম সিম্পল ফেব্রাইল সিজার বা সিম্পল ফেব্রাইল কনভালশন থাকে, যাদের যে কোনো একটা জ্বরের ইভেন্টস এর সাথে তাদের পিক অফ দ্য ফিভারে একটা সিজার হয়, তাহলে এই খিচুনি বা সিজারটা যেন তাদের না হয়, কনভালশন যেন না হয়, তাহলে না হয় ভবিষ্যতে, এই জন্য আমরা তাদেরকে কিছু অ্যাডভাইস দিব এবং প্যারেন্টসদেরকে বলে দিব যে আপনারা এই আগামী বাচ্চার যে আপনার শিশুটির বয়স 5 বছর হওয়ার আগ পর্যন্ত আপনি এই ব্যবস্থাগুলি সবসময় হাতের কাছে রাখবেন, বাসায় রাখবেন, বেড়াতে গেলেও সাথে নিয়ে যাবেন, যেন যে কোনো সময় এট দ্য পিক অফ দ্য টেম্পারেচার তার খিচুনি যাতে না হয়, আপনি এই ব্যবস্থাগুলি ফলো করতে পারেন। তো নাম্বার 1 আমরা বলবো যে টেপিট স্পঞ্জিং উইথ লিপ ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ উষ্ণ গরম পানিতে কাপড় ভিজিয়ে সারা শরীরটা মুছিয়ে টেম্পারেচারটাকে কমানোর চেষ্টা করবে। নাম্বার 2 অ্যান্টিবায়োটিক এজেন্টস, আমরা ইউজুয়ালি প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেন আমরা ইউজ করতে পারি, এবং এই যে খিচুনিটা যেন না হয়, অর্থাৎ কনভালশন বা সিজার প্রোফাইলেক্সিস হিসাবে আমরা ডাজিবাম ইউজ করতে পারি অথবা ক্লোবাজাম ইউজ করতে পারি। তো আমরা ডাজিবামটাকে আমরা বলেছি যে 1 মিলিগ্রাম পার কেজি 2 to 3 ডিভাইডেড ডোজ আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারি, অথবা ক্লোবাজামও আমরা ইউজ করতে পারি 1 মিলিগ্রাম পার কেজি 2 ডিভাইডেড ডোজেস ফর 48 আওয়ার্স। এবং এটার পাশাপাশি আমরা এটা বলে দিব যে আপনার শিশুটি যে কারণে জ্বর হলো তার আন্ডারলাইন যে কজ সেটাকে ফাইন্ড আউট করার জন্য আপনি নিকটস্থ ফিজিশিয়ানের কাছে পরবর্তী সময়ে আপনি যোগাযোগ করবেন। ওনারা এটা যে নিয়ার বাই ফিজিশিয়ান উনি এটাকে আইডেন্টিফাই করবেন এবং সে অনুযায়ী তার জ্বরের কারণে চিকিৎসা। এটা আমরা যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ ফেব্রাইল সিজার এট হোম আমরা এটা বলেছি, এই জিনিসগুলো আমরা ওনাদেরকে অ্যাডভাইস দিই। নাও কেস 2, a 2-year-old male child presented with fever for 1 day, repeated attack of convulsion without gaining consciousness for more than 30 minutes. On examination, he is febrile, 100 degree Fahrenheit temperature and Glasgow Coma scale. As you all know, it is the assessment tool to assess the level of consciousness. It was 10 out of 15. And sign of meningeal irritation was absent. So how will you manage the child? First of all, we think that there was a 10-year-old male child presented with fever, a short duration of fever for 1 day, and there is a history of repeated attack of convulsion without gaining consciousness more than 30 minutes. So what could be the possible diagnosis? So it could be a case of encephalitis with status epilepticus. So I want to mention here the definition of encephalitis. It is characterized by an acute onset of fever and encephalopathic with or without seizure or other neurological signs due to CNS inflammation. And there is a diagnostic criteria to diagnose the encephalitis, and there is a major criteria and there is a minor criteria. So to diagnose encephalitis, major criteria is mandatory, and out of 6 minor criteria, 2 or 3 should be made to diagnose it as a encephalitis. And the major criteria is the patient presented to medical attention with altered mental status, and it could be as a decreased or altered level of consciousness, lethargy, or personality changes, and that should be lasting more than 24 hours. And no alternative cause is identified. That means it is not due to any toxin exposure or like any trauma like this. And among the 6 minor criteria, number 1, documented fever more than 38 degrees Celsius, that means 104 degrees Fahrenheit within the 72 hours before or after presentation. And number 2, generalized or partial seizure not fully attributed to a pre-existing seizure disorder, or that means the patient is not a case of epilepsy. Previously, he or she was healthy and presented with any form of seizure or convulsion.
Number 3, new onset focal neurological findings. That means focal neurological deficit. Whether it could be hemiparesis or any focal other cranial nerve pulses like this. And CSF WBC count should be more than 5 per cubic millimeter. And number 5, abnormalities of brain parenchyma by abnormal neuroimaging, a CT scan, or preferably MRI. And number 6, abnormalities on EEG that is consistent with encephalitis and not attributed to another cause. So among the 6 criteria, if only 2 is met with a major criteria, then we consider it as a possible encephalitis. But if 3 or more minor criteria along with the major criteria is met, then we consider it as a probable or confirmed case of encephalitis. As I mentioned earlier, if the child present with seizure, whatever the cause, so we first of all we will control the convulsion by parectal diazepam conventionally. And the second life, if seizure is not controlled by 2 subsequent doses of first line anticonvulsant like diazepam, we consider the second line drugs like fosmanogepant, phenobarbital, and subsequently, if second line fails, we will go for third line drug, midazolam, as a IV drip. And we then refer the patient to tertiary care center. Usually, the encephalitis cases are not managed in the primary care center or even secondary. It should need intensive service. So, any medical college hospital or any special institute, they can manage the encephalitis cases. And the encephalitis case, the management include the supportive management, as we all know, the fluid management and other supportive measures, nutrition. And if we consider it is a case of viral encephalitis, then we'll, especially the herpes simplex or chickenpox encephalitis, we will consider injection acyclovir, and the dose is 10 to 20 milligram per kg every 6 hourly for 10 to 21 days. And subsequently, we will treat whether any complications of the encephalitis, and we will manage accordingly. Now, case 3. A 12-year-old male child present with fever for 5 days, headache, repeated vomiting, photophobia for some duration. On examination, he is febrile and there is high temperature, 102 degrees Fahrenheit. Glasgow Coma scale is 15 out of 15. That means there is no deterioration of the level of consciousness, and there was a sign of meningeal irritation is present. And the child presented with convergent squeal, that means bilateral 6 cranial nerve palsy, and the systolic blood pressure is above the 95th centile, and there is bradycardia. So how will you manage the child? So considering this history and examination, it is a case of meningitis with raised ICP. Not always the child present with raised ICP, but it is a complication of meningitis, and sometimes the patient present with raised ICP along with meningitis. So the treatment protocol should be, again, it should be managed in the secondary or tertiary care or any specialized hospital. And the management includes supportive management, IV fluid, and the specifically we will, when we will consider bacterial meningitis, then we will give injection dexamethasone 0.15 milligram per kg every 6 hourly for 2 days. That means 48 hours. And it should be administered. The first dose should be administered before giving the antibiotics. And we will consider IV antibiotics like ceftriaxone, meropenem, and vancomycin. And I have mentioned here the dosage schedule. And the duration of treatment should be 10 days to 21 days according to the organism and its culture sensitivity pattern. And side by side, we will manage the complications of meningitis. As in this case, there was raised ICP. We'll give management. And it is necessary to follow up the meningitis cases, as because there are some short-term complications and some long-term complications. Especially the hearing assessment is very important in case of children.
in the long-term follow-up, and other neurologic follow-up, including whether there is any epilepsy or any other focal neurological deficit. So we will manage it accordingly. Now case 4. A 12-month-old male child presented with 3 occasions of convulsion for last 3 months. He is in a known case of cerebral palsy with history of parental asphyxia and global developmental delay. On examination, the child is afebrile and no active convulsion at presentation. And there is microcephaly, that means occipital-frontal circumference is less than -2 standard deviation of the age of that child. And the child is presented with low cognition and cannot see it yet, and there is also no sign of meningeal irritation. So regarding this history and examination, what could be the possible diagnosis? So it could be a case of cerebral palsy with epilepsy, with global developmental delay, with microcephaly. And as there is a definite history of parental asphyxia, it is the sequelae of perinatal asphyxia, that means hypoxic ischemic encephalopathy sequelae. So this child, there are multiple components of diagnosis. The primary diagnosis is the child is a patient of cerebral palsy presented with epilepsy, and also he has developmental delay in multiple domains like cognition, motor delay, speech, and other speech and also hearing. So when we call global developmental delay, when the only cognition is impaired, we can declare it is global developmental delay, or any 2 of the 6. As we all know, there are different components of development like cognition, motor function, and fine motor function, gross motor function, and speech, and socialization, and hearing and vision, like this. And the head of the child, as I mentioned, it is less than 2 standard deviation. Then we consider the diagnosis as microcephaly. So this child has multiple components of problem. So we will manage the child with multidisciplinary approach and counseling the parents about the nature of the disease, the outcome of the disease, and long-term outcome of the child. And he or she need physical or developmental therapy, antispastic agent if spasticity is present, like tizanidine, and sometimes baclofen. One thing should be considered: if the child has CP with spasticity and epilepsy, we will consider tizanidine. But without epilepsy, the child is only cerebral palsy, then we can give baclofen as an antispastic agent, as because baclofen decreases the seizure threshold. So if we give a child, a cerebral palsy child with epilepsy, it aggravates the seizure frequency. So in this case, we will not consider baclofen. We will select or choice tizanidine as an antispastic agent. And as this child present with epilepsy, we will select the anti-epileptic drugs according to his or her nature of the epilepsy or seizure semiology. এখানে আমি একটা প্রোটোকল দেখানোর চেষ্টা করেছি। প্রিভিয়াসলি আসলে আমরা সবাই জানতাম যে 2 or more unprovoked seizure যদি 24 hours অ্যাপার্টে হয়, তাহলে এটাকে এপিলেপসি হিসাবে ডেফিনেশন করা হয়। বাট 2014-এ ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসি ওরা একটা ডেফিনেশনটাকে আরো কিছুটা মডিফাই করেছে। যেমন একবার খিঁচুনির পরেও যদি ফার্দার যদি তার খিঁচুনির রিকারেন্স রিস্ক থাকে, কিছু কিছু ফ্যাক্টর, যেমন তার যদি একটা ডেফিনিট পেন্টাল অ্যাসপেক্টের ইতিহাস থাকে, অথবা তার ব্রেন এমআরআইতে একটা ডেফিনিট তার ওখানে এনকেফালোমাইলিটিক চেঞ্জেস থাকে, এরকম আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে এই রিস্ক ফ্যাক্টরগুলি তাকে ভবিষ্যতে একটা খিঁচুনির পরে আবার ফার্দার খিঁচুনির ঝুঁকিতে ফেলতে পারে। তাহলেও এই ধরনের কন্ডিশনে আমরা একটা সিঙ্গেল অ্যাটাকের পরেও আমরা এপিলেপসি হিসাবে তাকে ডায়াগনোসিস করতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি। নাম্বার 3, একটা নতুন পয়েন্ট, সেটা হচ্ছে এপিলেপটিক সিনড্রোম। অর্থাৎ এই বাচ্চাদের
বা চাইল্ডহুড এপিলেপসির কিছু এপিলেপটিক সিনড্রোম আছে বয়স ভিত্তিক, যেমন কিছু নিওনেটাল অনসেট আছে, কিছু আর্লি ইনফ্যান্সি লেট ইনফ্যান্সিতে আছে, কিছু চাইল্ডহুড অনসেট আছে। সো আমরা এই ধরনের যখন এপিলেপসি সিনড্রোম ডায়াগনোসিস করব, তাহলে আমরা ফার্স্ট যখন আমরা ইনিশিয়াল ডায়াগনোসিস করলাম, যেমন ওয়েস্ট সিনড্রোম, ওতোহারা সিনড্রোম, এরকম ট্রাভিস সিনড্রোম, এরকম কিছু সিনড্রোম আছে বয়স ভিত্তিক। তো এই সিনড্রোমিক এপিলেপসি ডায়াগনোসিসের পরেও ফার্স্ট যখন আমরা ডায়াগনোসিস করলাম, তখনই আমরা ডায়াগনোসিস এপিলেপসি হিসেবে লেভেল করে আমরা চিকিৎসা শুরু করতে পারি। অর্থাৎ আমরা যে ইনিশিয়ালি যে ডেফিনেশনটা জানতাম যে ট্রু আর আনপ্রোভোক সিজার প্রয়োজন হয় এপিলেপসি ডায়াগনোসিসের জন্য, তাহলে সেটা এখন আর ম্যান্ডেটরি না। একটা জিনিস আমি বলতে চাই যে কখন আমরা এপিলেপসি রিজলভ করব, অর্থাৎ একটা একজন শিশু হতে পারে অথবা অ্যাডাল্ট, সে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ অনেক দিন খেয়েছে, এরপরে তার খিঁচুনি বন্ধ হয়ে যাওয়ার পরে তার ওষুধ বন্ধ হয়েছে, বন্ধ করার পরেও তার আর খিঁচুনি হয় না, তাহলে আমরা কখন এপিলেপসি রিজলভ করবো? অর্থাৎ তাহলে epilepsy is considered to be resolved for individual who had an age dependent epilepsy syndrome but now past the applicable age। অর্থাৎ এখানে দুটো কম্পোনেন্ট আছে, অর্থাৎ একটা শিশু, যেমন একটা জেএমই বলি আমরা, একটা ডায়াগনোসিস আছে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি অথবা চাইল্ডহুড অ্যাবসেন্স এপিলেপসি। তাহলে এই এপিলেপসি সিনড্রোম গুলোর একটা নির্দিষ্ট এজে শুরু হয় এবং একটা নির্দিষ্ট বয়সের পরে এই এপিলেপসিটা ন্যাচারালি এটা রিমিশনে চলে যায়, অর্থাৎ এই বয়সটা পার হয়ে যাওয়ার পরে তার এপিলেপসি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে এই ধরনের এপিলেপসি যে সিনড্রোম আমরা বলছি, সেই সিনড্রোমের ডায়াগনোসিস হওয়ার পরে তার যে বয়স রেঞ্জ আছে, ওই বয়সটা যদি পার হয়ে যায় তখন আমরা বলবো এপিলেপসি রিজলভ। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হতে পারে যখন একজন খিঁচুনির মৃগী রোগী এপিলেপসির পেশেন্ট আমরা ডায়াগনোসিস করে চিকিৎসা দিয়েছি এবং সে 10 বছর সিজার ফ্রি আছে এবং লাস্ট 5 ইয়ার্স সে অ্যান্টিসিজার মেডিকেশন ফ্রি আছে, অর্থাৎ গত 10 বছরে তার কোনো খিঁচুনি হয় না এবং লাস্ট 5 ইয়ার্সে তার কোনো খিঁচুনির ওষুধের প্রয়োজন হয় না, তখন আমরা তাকে এপিলেপসি রিজলভ বলবো। এই ইস্যুগুলি কেন আসছে? এই ইস্যুগুলি আসার কারণ হলো আমাদের দেশে তো আসলে এগুলি খুব বেশি ইম্পর্টেন্ট ইস্যু না, কিন্তু উন্নত বিশ্বে যাদের ইন্স্যুরেন্স পলিসি থাকে, অর্থাৎ মনে করেন একজন ড্রাইভার অথবা একজন যিনি অনেক হেভি মেশিনারিজ দিয়ে কাজ করেন, তাহলে তার যে ইন্স্যুরেন্স ইস্যুটা, এটা এই পয়েন্টগুলি না থাকলে তো উনি ওই ইন্স্যুরেন্স থেকে সারা জীবনই তো ওই সুবিধাগুলি নিতে থাকবে। এই জন্যই অ্যাকচুয়ালি এই ডেফিনেশন গুলিকে এভাবে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু এপিলেপসির ক্লাসিফিকেশন করার চেষ্টা করছি এবং কিছু সাব ক্লাসিফিকেশন, এটা মনে ডিটেলস দরকার নাই। একটা জিনিস জানার দরকার আছে, সেটা হচ্ছে যখন একটা সিজার অথবা একটা কনভালশন শুরু হয়, সেই শুরুতে অথবা অ্যাট অনসেটে এটা কি ফোকাল অনসেট নাকি এটা জেনারেলাইজড অনসেট অথবা এটা আননোন। অর্থাৎ যে খিচুনির যে বর্ণনা আমরা প্যারেন্টসদের কাছ থেকে শুনি অথবা আমরা যে ভিডিওটা অনেক সময় দেখতে চাই যে আপনার যে খিচুনিটা হয়েছে, আপনি আপনার শিশুর এই খিচুনিটা আপনি ভিডিও করে আমাকে দেখান, তাহলে অনেক সময় প্যারেন্টসরা ভিডিও করে নিয়ে আসে এবং বর্ণনা দেন। তো আমরা এই বর্ণনাটা শুনি যে শুরুতে এই খিচুড়িটা কি একদিক থেকে শুরু হয়েছে নাকি এটা বাইলেটারাল, অর্থাৎ ব্রেনের দুই হেমিস্ফিয়ার থেকে একই সাথে শুরু হয়েছে, অর্থাৎ জেনারেলাইজড অনসেট। কারণ এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ড্রাগস চয়েস করি, সেজন্য এটা জানা ইম্পর্টেন্ট। সো এপিলেপসি যখন আমরা ম্যানেজ করব, আমরা কতগুলো স্টেপ ওয়াইজ আগাবো এবং এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। নাম্বার 1 স্টেপ, we first diagnosis whether it is a true epilepsy or not। অর্থাৎ এই যে ইভেন্টস গুলি নিয়ে আমাদের কাছে আসে, এই ইভেন্টস গুলির ভিডিও দেখে এবং সার্কামস্টেন্সেস কনসিডারেশন করে আমরা এটাকে আসলেই এটা কি খিচুনি নাকি এপিলেপসি লাইট, অর্থাৎ খিচুনি ছাড়াও আরো কিছু খিচুনির মতোই প্রেজেন্টেশন, আমরা পরে কিছু স্লাইডে বলবো এটা আমাদের কাছে প্রেজেন্ট করে, তাহলে আসলেই এটা এপিলেপসি কিনা সেটা আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদেরকে সিজার টাইপ, যেটা আমরা আগে বললাম যে এটা ফোকাল অনসেট, এখন অবশ্য আগে পার্শিয়াল বলতো, এখন ফোকাল বলা হয়, ফোকাল অনসেট অথবা জেনারেলাইজড অনসেট, নাকি এটা কোনো এপিলেপসি সিনড্রোম, সেটা আমরা ডায়াগনোসিস করব। নাম্বার 3, আমরা জাস্টিফাই করব যে এখনই আমাদের চিকিৎসা শুরু করার প্রয়োজনীয়তা আছে কিনা। নাম্বার 4, আমরা
অ্যাকর্ডিং টু তার খিঁচুনির ধরন অর্থাৎ সিজার টাইপস, তার এপিলেপসি সিনড্রোম অনুযায়ী আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ চয়েস করব। এবং নাম্বার 5, আমরা চেষ্টা করব প্রথমেই একটা সিঙ্গেল ড্রাগ দিয়ে শুরু করতে, অর্থাৎ স্টার্ট মনোথেরাপি উইথ চুজেন ফার্স্ট লাইন ড্রাগস ইন লো ডোজ। আমরা শুরুতেই লো ডোজে শুরু করব, দেন আমরা ডোজটাকে ট্রাইটেট করে একটা অ্যাভারেজ ডোজে আনবো। এবং তাতেও যদি খিঁচুনি না হয় তাহলে আমরা নাম্বার 6, আমরা ওই ওষুধটারই ম্যাক্সিমাম ডোজে যাব। অনেক সময় দেখা যায় যে আমরা একটা ওষুধ শুরু করে কিছুদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরেকটা সেকেন্ড ড্রাগস দিয়ে দিচ্ছি। এটা আসলে এপিলেপসি ট্রিটমেন্টের একটা পলিসি না। অথবা এট এ টাইম 2টা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ শুরু করে দিলাম, এটাও আসলে পলিসি। তাহলে যখন আমরা শিওর হব যে এটা দিস ইজ দ্য কেস অফ এপিলেপসি এবং আমরা এপিলেপসির ধরনটাও বুঝতে পারলাম, তখন আমরা একটা সিঙ্গেল ড্রাগ চয়েস করব। আমরা এই ড্রাগসটা লো ডোজে শুরু করব, দেন এটাকে 1 সপ্তাহ পর পর এটাকে টাইট্রেট করে আমরা এটাকে একটা অ্যাভারেজ ডোজে নিয়ে যাব এবং আমরা অবজার্ভ করবো আরো 2 উইকস। দেন আমাদের যদি এর মাঝখানে যদি খিঁচুনি হয় অথবা খিঁচুনি আনকন্ট্রোল থাকে, তাহলে আমাদের এই ডোজটাকে ড্রাগসটাকে ম্যাক্সিমাম ডোজে যেতে হবে। তারপরেও যদি খিঁচুনি কন্ট্রোল না হয়, তাহলে আমরা একটা সেকেন্ড লাইন ড্রাগ এটার সাথে অ্যাড করব এবং সাবসিকুয়েন্টলি সেকেন্ড ড্রাগটা আমরা চাপার করে বাড়াতে থাকবো। এবং যখন আমাদের খিঁচুনি কন্ট্রোল হবে, আমরা যে ফার্স্ট ড্রাগটাকে সেকেন্ড ড্রাগের সাথে রাখতেও পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ফার্স্ট ড্রাগটাকে আমরা আস্তে আস্তে টাপার করে ডোজ কমিয়ে আমরা আস্তে আস্তে ওটাকে বন্ধ করে দিই এবং সেকেন্ড যে ইফেক্টিভ ড্রাগ সেই ড্রাগটাকে আমরা মনোথেরাপি হিসাবে কন্টিনিউ করি। সো আমরা আগেই বলেছি যে খিঁচুনির ধরন অনুযায়ী আমাদের ড্রাগ অফ চয়েস এর একটা ব্যাপার আছে। যেমন জেনারেলাইজ এপিলেপসির ক্ষেত্রে আমরা ভ্যালপ্রিক অ্যাসিডটাকে ফার্স্ট প্রিফার করি, দেন লেভোটাইরিসিটাম এবং বেনজোডায়াজিপিনস যে গ্রুপের ওষুধ আছে, ক্লোবাজাম, ক্লোনাজিপাম, এগুলো ইউজ করতে পারি, এবং ফেনোবারবিটাম। আর ফোকাল এপিলেপসি যদি হয় সেক্ষেত্রে কার্বামাজেপিন এবং অক্সকার্বাজেপিন নিউয়ার ড্রাগ, এছাড়া টপিরামেট এবং ল্যামোট্রিজিন আমরা ইউজ করি। সো হোয়াট should be the duration of antiepileptic treatment? তো এটা নিয়ে একটা কনফিউশন থাকে, আসলে কতদিন আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ চালাবো। এটা পুরোপুরি আসলে ইন্ডিভিজুয়ালাইজড, কারণ এই খিঁচুনিটা কি ধরনের খিঁচুনি, এটা এপিলেপটিক সিনড্রোম কিনা, এবং এই খিঁচুনির সাথে তার যে নিউরোলজিক্যাল ডেফিসিট এগুলো আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করেই আমরা ডিসিশন নিই। যেমন যদি এটা কোনো বিনাইন ধরনের খিঁচুনি হয়, যেমন কিছু চাইল্ডহুড অনসেট বিনাইন সিজার আছে, যেমন বিনাইন রোলান্ডিক এপিলেপসি, একটা এপিলেপসি আছে যেটা এক নির্দিষ্ট বয়সে হয় এবং এটার ট্রিটমেন্ট ডিউরেশন অনেক ক্ষেত্রে ওষুধ লাগেও না। সেটা যদি যদি লাগেও সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর আমরা দিয়ে আমরা পরে সেটাকে স্টপ করে দিই। আর সিভিয়ার ক্ষেত্রে যদি হয়, তাহলে এখানে বলা আছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স সিজার ফ্রি থাকতে হবে। এবং আমরা যখন 2 বছর পরে ইভ্যালুয়েশন করব, তখন ইইজি অবশ্যই নর্মালাইজ হতে হবে, অর্থাৎ ক্লিনিক্যালিও সিজার ফ্রি থাকতে হবে এবং তার ইলেকট্রোগ্রাফিক যে সিজার ব্রেনের সেটাও অ্যাবসেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কনসিডার করব তার ওষুধটাকে এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স আমরা ওষুধটাকে ট্যাপার করে বন্ধ করতে পারি। আর কিছু ক্ষেত্র আছে, যেমন সিভিয়ার সিনড্রোম, যেমন আমরা একটা জেএমই বলেছি, জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি। এগুলো চিকিৎসা কিন্তু লাইফ লং, এটা কোনো নির্দিষ্ট ডিউরেশন নাই যে 2 বছর 5 বছর, যতদিন বেঁচে থাকবে ততদিনই খেতে হবে। তাহলে আমরা যাদের ক্ষেত্রে আমরা ডিসিশন নিব যে ওষুধ বন্ধ করব, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে ট্যাপার করব, আমরা 2 বছর 3 বছর বা হোয়াটএভার 5 বছর আমরা ওষুধটাকে চালালাম, চালানোর পরে আমরা ডিসিশন নিলাম যে ওষুধটাকে আমরা বন্ধ করবো। সেক্ষেত্রে আমরা হঠাৎ করে ওষুধটা বন্ধ করবো, আমরা গ্র্যাজুয়ালি ট্যাপার করবো ওভার 3 to 6 মান্থস, অর্থাৎ যে ডোজে সে পেত এটার 20 to 25% করে আমরা ডিক্রিমেন্ট করবো, কমাতে থাকবো, কমিয়ে কমিয়ে আস্তে আস্তে এটাকে 3 থেকে 6 মাসে আমরা এটা বন্ধ করবো। আর কিছু কিছু ড্রাগস, যেমন বিশেষ করে বেনজোডায়াজিপিনস গ্রুপস, ক্লোনাজিপাম, ক্লোবাজাম, এগুলির উইথড্রয়াল ইফেক্ট হয়, সেজন্য এগুলিকে আরো স্লোলি ট্যাপার করা হয়। এবং যখন আমরা মাল্টিপল ড্রাগসে থাকবো, আমরা 2টা ড্রাগসই একসাথে উইথড্র করবো না, আমরা একটা ড্রাগ ফার্স্টে উইথড্র করবো, দেন আরেকটা সেকেন্ড, প্রথমে আমরা একটা ড্রাগ উইথড্র করবো এবং সাবসিকুয়েন্টলি আরেকটা ড্রাগ। যেটা আমরা আগে বলছিলাম যে খিঁচুনি মতোই মনে হচ্ছে কিন্তু খিঁচুনি না, অর্থাৎ এপিলেপসির যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে।
নাম্বার ওয়ান সিনকোপ হতে পারে, ব্রেথ হোল্ডিং অ্যাটাক হয় বাচ্চাদের, কলাপসিং অ্যাটাকস উইথ কার্ডিয়াক ডিসরিথমিয়া, ক্যাটাপ্লেক্সি একটা কন্ডিশন আছে। এছাড়াও সাইকোজেনিক নন এপিলেপটিক সিজার, এটাকে আরেকটা নাম বলা হয় নন এপিলেপটিক অ্যাটাক ডিসঅর্ডার। অর্থাৎ আমরা আমরা যেটাকে ফাংশনাল ডিসঅর্ডার বলি। হ্যাঁ, মনে হচ্ছে খিচুড়ির মতোই, কিন্তু পেশেন্ট আসলে মিমিক্স করে খিচুড়ির মতো। হ্যাঁ, এক্ষেত্রে প্যারেন্টস কনফিউজ থাকেন, অনেক সময় ফিজিশিয়ানও কনফিউজড হয়ে যান যে আসলে এটা এপিলেপসি নাকি এটা নন এপিলেপটিক ইফেক্টস। কিন্তু এটা খুব আসলে সূক্ষ্মভাবে এটাকে বিবেচনা করে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে, কারণ আমরা যখন এপিলেপসি ডায়াগনোসিস করে ফেলবো এবং অ্যান্টি এপিলেপটিক ড্রাগ শুরু করে দিব, তাহলে এটা কিন্তু আমাদের বন্ধ করাটা অনেক একটা চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের। এবং এরকম পেশেন্ট আমরা কিন্তু অনেকেই পাই যে একটা আসলেই এপিলেপসির কেস না, কিন্তু ডিফারেন্ট এপিলেপটিক পেয়ে সে আমাদের কাছে আসে। এছাড়াও মাইগ্রেন, প্যারাসমনিয়াস, কিছু স্লিপ ডিসঅর্ডার আছে, এটাকে প্যারাসমনিয়াস বলে, আমরা ওইটা সম্পর্কে একটা স্লাইডে বলবো। টিক্স ডিসঅর্ডার আছে এবং সেলফ গ্র্যাটিফিকেশন, এগুলো অনেক সময় এপিলেপসির সাথে মিমিক্স করে। আমি একটু ভিডিও দেখাতে চাই দুইটা। এটা আমাদের ওপিডি তে প্রেজেন্ট করছে একটা নাম্বার ওয়ান। বাচ্চাটা আমাদের মাধ্যমে প্রেজেন্ট করছে, ওর মাকে খুব গরিব অবস্থায়। তো আমরা প্রথমেই যেটা করলাম যে ওর মাকে বাইরে বের করে দিলাম। এরপরে জিজ্ঞাসা করলাম তোমার তোমার কি হয়েছে। ও তখন পুরোপুরি সুস্থ, এবং ও বলছে যে ওর মা ওকে আগের মানে আগের এই যখন এই ঘটনাটা শুরু হয়েছে, 2 দিন 3 দিনের এটা ঘটনা, তার আগে ওর মা ওকে বকা দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে, এই জন্য তার এই ধরনের একটা সিম্পল শুরু হয়েছে। এবং এটা দেখে আসলে peculiar লাগে যে এই বয়সের একটা আহ, বাচ্চা কিভাবে এই ধরনের একটা মানে এপিলেপসি লাইক একটা প্রেজেন্টেশন সে প্রেজেন্ট করতে পারে। দ্বিতীয় আরেকটা ভিডিও দেখাতে যাচ্ছি। এখানে বাচ্চাটা লোয়ার লিম্বে একটা টনিক পোস্টারিং হচ্ছে, এবং ওই সময় তার ফ্লাশিং, পেলভিক থ্রাস্টিং, এই ধরনের কিছু সিমটম হয়। এটাও কিন্তু অনেকে মনে করতে পারে যে এটা একটা টনিক সিমটম, আসলে তা নর্মালি ডেভেলপিং চাইল্ড, আর বিহেভিয়ার অ্যাটিটিউড সম্পূর্ণ নর্মাল, এবং এটা গ্র্যাটিফিকেশন। আমরা একটু মনে হয় আরেকটু আগায়, আমরা স্লো হয়ে গেছি। তো এখানে কিছু আমরা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট দেখিয়েছি যে এপিলেপটিক ইভেন্টস এবং সিনকোপ, এগুলির সাথে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। এবং এই যে নন এপিলেপটিক, সাইকোজেনিক নন এপিলেপটিক ইভেন্টস, তো এগুলি এখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমি এই আমার স্লাইড গুলি আমি দিয়ে দিব, কেউ যদি কালেক্ট করে নিতে চান আমি এটাকে শেয়ার করে দিব, সমস্যা নেই। নাও কেস 5, a 7 years old girl presented with convulsion for 30 minutes, more than 30 minutes, and she is a known case of epilepsy and was on anti-epileptic drug for last 1 year and was seizure free. But for the last 5 days prior to these events, parents discontinued the anti-epileptic drugs. And on examination, she was febrile, and the child present with active convulsion at the time, and there was no sign of meningitis. So a child presented with convulsion more than 30 minutes, and without any fever, and on the background of epilepsy, as she was taking anti-epileptic drug for last 1 year. So what could be the possible diagnosis? It is a case of status epilepticus. So the management protocol should be starting at home, that means pre-hospital settings. There is evidence that pre-hospital treatment with diazepam, whether intravenous or parectal, is effective for decreasing the complications of prolonged seizure. এবং এই ক্ষেত্রে যারা এপিলেপসি পেশেন্ট আমাদের কাছে আসে ট্রিটমেন্টের জন্য, আমরা এপিলেপসি ট্রিটমেন্টের পাশাপাশি যদি ভবিষ্যতে তার এই ধরনের কিছু নিয়ে যদি বাসায় হয়,
তাহলে পারেক্টাল ডায়াজিপাম সে কিভাবে আহ, বাসায় থেকেই এটাকে ম্যানেজ করতে পারবে, আমরা তাদেরকে এটা শিখিয়ে দিই এই পদ্ধতিটা। অর্থাৎ একটা বাটারফ্লাই নিডল, একটা ইনজেকশন ডায়াজিপামের একটা অ্যাম্পুল এবং একটা সিরিঞ্জ 3 cc এটা বাসায় রেখে কিভাবে এটাকে, যখন তার অ্যাক্টিভ কনভার্সন হচ্ছে, কিভাবে এটাকে ভেঙে সিরিঞ্জে নিয়ে কিভাবে পুশ করবে, আমরা এই পদ্ধতিটা তাদেরকে শিখিয়ে দিই। কারণ খিঁচুনি যখন হতে থাকে এবং এটা স্ট্যাটাসে চলে যায়, ডেফিনেটলি ইট উইল কজ হার্ম টু হিজ অর হার ব্রেন। সো যখন সে হাসপাতালে চলে আসছে, তখন আমরা তাদেরকে একটা আইভি ফ্লুইড তাদেরকে একটা প্লেস করছি, অ্যান্ড ইন অলমোস্ট অল সিচুয়েশনস ইন হুইচ ইট ইজ medically possible, drugs should be administered intravenously to ensure the most rapid delivery of the maximum. অর্থাৎ হচ্ছে আমরা এক্ষেত্রে তো ওরাল ড্রাগ কে চয়েস করবো না, সে যখন স্ট্যাটাস নিয়ে আসছে আমরা স্ট্রেট ফরওয়ার্ড তাকে আইভি মেডিকেশনসে চলে যাবে, যদিও সে আগে থেকে কিন্তু ওরাল ড্রাগ পাচ্ছে। আমরা আগেই বলেছি যে ফার্স্ট লাইন থেরাপি হিসেবে আমরা কনভার্সনাল কন্ট্রোলের জন্য পারেক্টাল ডায়াজিপাম দেই। সেকেন্ড লাইনে আমরা ফসফেনাটোইন, ফেনোবারবিটন, এছাড়া আরো দুটো ড্রাগ এখন আসছে, যেমন আইভি ভ্যালপ্রোইক অ্যাসিড এবং আইভি লেভেটারিসিটাম। এটাও ফসফেনাটোইন এবং ফেনোবারবিটনের সাথে প্যারালালি, অর্থাৎ এই চারটা ড্রাগস এর থেকে যে কোনো একটা ড্রাগস আমরা আইভি সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে ইউজ করতে পারি। সাবসিকুয়েন্টলি যদি খিঁচুনি কন্ট্রোল না হয়, এক বা একাধিক সেকেন্ড লাইন ড্রাগসে আমরা তখন আমরা মিডাজোলাম ড্রিপ তখন আমরা ইউজ করি। এতেও যদি খিঁচুনি কন্ট্রোল না হয়, তখন আমরা আইসিইউতে আমরা অ্যানেস্থেটিক ড্রাগস যেমন প্রোপোফল, থায়োপেন্টাল সোডিয়াম, এগুলো দিয়ে আমরা খিঁচুনি কন্ট্রোল। এখানে কিছু আমরা ডোজ এবং তার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে মিডাজোলাম ইউজ করা হয়, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ওরা খুব কমনলি ইউজ করে। আমরা তো পারেক্টাল ডায়াজিপাম দিই, কিন্তু এটা আসলে দেওয়াটা খুব কাম্বারসাম। এটা এটা রেডি করা, এটাকে ইন্ট্রোডিউস করা, এটা প্যারেন্টসদের জন্য অনেক সময় খুব বিরক্তিকর হয়ে যায় এবং তারা এটা নার্ভাসও হয়ে যায়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশেও মিডাজোলাম নেজাল স্প্রে পাওয়া যায়, অর্থাৎ যখন তার অ্যাক্টিভ কনভার্সন হচ্ছে বাসায়, তারা পার নেজাল মিডাজোলামটা নাকের ছিদ্রে পুশ করে দিচ্ছে অ্যাকর্ডিং টু তার যে বডি ওয়েট, এবং এটা খিঁচুনি কন্ট্রোলের জন্য খুব ইফেক্টিভ একটা ড্রাগ হিসাবে ব্যবহার করা। কিন্তু আমাদের দেশে এটা নট অ্যাভেলেবল, এবং এটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা পারমিশন এখনো পায়। সো মিডাজোলামটা আমরা এখানে ইউজ করতে পারি না, আমরা ডায়াজিপাম পারেক্টালটাকেই ফার্স্ট লাইন হিসাবে আমরা বেছে নিই, এবং সাবসিকুয়েন্টলি আমরা বলেছি যে ফিনাটোইন বা ফসফেনাটোইন, ফেনোবারবিটন এবং ভ্যালপ্রোইক অ্যাসিড, লেভেটারিসিটাম আইভি ফর্মুলেশনে আমরা সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে ইউজ করি। এখানে আমরা ডোজ দেখিয়েছি। Case 6. A 10-year-old boy presented with weakness of all 4 limbs, starting from the lower limb for last 3 days. He has history of diarrhea 14 days prior to this illness, and at presentation there is no respiratory difficulty or any feeding problem, and no bowel or bladder involvement. On examination, the patient is afebrile, vitals normal, muscle tone reduced, muscle power also reduced, and in lower limb it is 1/5, and in the upper limb it is 3/5, and deep tendon reflexes were absent in all 4 limbs. Plantar response is unresponsive bilaterally, but the child is well alert with good cognition. So what could be the possible diagnosis? This is a case of acquired peripheral neuropathy, that is Guillain-Barré syndrome or Guillain-Barré syndrome, and the management referred the child to special care center whether ICU facility is available, as because we don't know whether the red flag sign will be subsequently come or not. And initially we give general and supportive management, IV fluids and other nutritional management, and specific treatment is intravenous immunoglobulins 2 gram per kg over 3 to 5 days, or plasmapheresis. But in case of children, we usually recommend IVAG, but in case of adults, IVAG and plasmapheresis, that is equally effective in different studies. And we will
counsel the parents about the nature of the disease, as because IVIG is a very costly drug, and you all know 2.5 only 2.5 gram আমাদের দেশের যে ইনসেপ্টা কোম্পানি ওরাও এখন অ্যাভেলেবেল করছে নর্মোগ্লোবিলিন নামে, এটা আসলে অনেক এক্সপেন্সিভ। So indications of IVIG in GBS, and this drug was introduced in 1988. In 1992, the first randomized trial comparing the IVIG and plasma exchange showed similar effects for each treatment. Actually, it was recommendation for adult. বাচ্চাদের ক্ষেত্রে প্লাজমা এফারেসিস দেওয়ার রিকমেন্ডেশন এখনো আসে নাই, আমরা আইভিআইজিটাকেই ইউজ করি যদি প্রয়োজন হয়। However, IVIG treatment is easier to implement and potentially safe than plasma exchange, and the use of IVIG versus plasma exchange may be a choice of availability and convenience. So আমরা কাদের ক্ষেত্রে IVIG GBS এর পেশেন্ট আমাদের কাছে আসলো, আমরা IVIG কাদেরকে দিব, অর্থাৎ অ্যাট প্রেজেন্টেশন পেশেন্ট যদি উইদাউট সাপোর্ট যদি হাঁটতে না পারে তাহলে তাকে IVIG দিতে হয়। তখন আইসিইউ সাপোর্ট লাগতে পারে, অর্থাৎ রেড ফ্ল্যাগ সাইন গুলো কি? নাম্বার 1, র্যাপিড প্রোগ্রেশন অফ রেসপিরেটরি মাসল উইকনেস, ইভলভিং রেসপিরেটরি ডিস্ট্রেস, সিভিয়ার ডিসঅটোনোমিয়া অর ডিসফেজিয়া, and Erasmus GBS respiratory insufficiency score more than 4. এগুলো থাকলে আমরা চিন্তা করব যে এই পেশেন্টের ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে এবং তাকে আমরা ইমিডিয়েটলি একটা যেখানে PICU ফ্যাসিলিটি আছে সেখানে আমরা রেফার করব। Now case 7, a 2.5-year-old girl presented with speech delay, and she cannot utter her parents. That means she baba ma ke baba ma bole ডাকতে পারে না at the age of 2.5 years, only non-specific vocalization. She is not interested to surroundings, poor communication skill both in verbal and non-verbal form, and inadequate eye contact, cannot point objects, cannot identify body parts, and there is inappropriate socialization. And on examination, she is otherwise healthy, good motor skills, and cognition average. So what is the possible diagnosis and how will you manage the child? So it could be autism spectrum disorder. As we all know, the child presented with triad of impairment. Number 1, there is a problem in socialization. That means impairment in social interaction. And number 2, there is communication problem both in the verbal and non-verbal form. And number 3, there is restricted and repetitive and stereotype patterns of behavior. These are the triad of autism. So when we suspect a child with autism, first of all, we use some screening tool, and thereafter we use some confirmatory tool, and we assess the severity of the autism, whether it is mild, moderate, or severe, and we will subsequently manage the child accordingly. And its management includes a multidisciplinary approach: developmental pediatrician, developmental therapist, speech language therapist, occupational therapist, pediatric neurologist, child psychologist, child physiatrist, and special education teacher and social worker. As because it is a diverse disease and the presentation of autism is diverse, so only a physician cannot manage it. Even sometimes it needs special school or special education program or a special center for the management of autism. There are some behavioral approach and some biomedical approach, some dietary modification. Sometimes some medications is needed, and as I mentioned earlier, there is schooling of the child, especially in the severe cases. We need special institution or a special classroom in a normal institution, or even the mild cases we will consider them in the mainstream.
দ্যাট মিনস যাদের অল্প মাত্রার অটিজম আছে তাদের ক্ষেত্রে আমরা নর্মাল যে স্কুল, তাদেরকে নর্মাল যে বাচ্চাদের সাথে মেইন স্ট্রিমে তাদেরকে আমরা রান করানোর চেষ্টা করব। বাট যাদের খুব মডারেট টু সিভিয়ার অটিজম আছে তাদের ক্ষেত্রে আমরা সেম স্কুলে স্পেশাল ক্লাসরুম অ্যারেঞ্জ করা যায় কিনা সেটা চেষ্টা করব। এটা যদি সম্ভব না হয় আমরা স্পেশাল কোনো সেন্টার বা এগুলো সাহায্য নিব। কিন্তু উন্নত বিশ্বে অ্যাকচুয়ালি আলাদাভাবে ওরকম কোনো সেন্টার নেই, ওরা সেম স্কুলেই স্পেশাল ক্লাসরুম অ্যারেঞ্জ করে অথবা তাদেরকে নর্মাল বাচ্চাদের সাথেই মেইন স্ট্রিম ক্লাসেই তাদেরকে অ্যাটেন্ড করে। তো নাও আমরা আরেকটা কমন প্রবলেম যেটা আমরা খুব ডে টু ডে প্র্যাকটিস করি এখনকার সময়ে, খুব বার্নিং ইস্যু, সেটা হচ্ছে স্পিচ ডিলে। এবং আমার মনে হয় যে এখনকার সময়ে এমন কোনো ফ্যামিলি নাই যেখানে শিশুরা এই স্পিচ ডিলেতে কম বেশি আক্রান্ত না। এটার কারণ অনেক, আমি আসতেছি। এখানে একটা 3 years old বয় প্রেজেন্ট উইথ স্পিচ ডিলে। সো আমরা এটা কিভাবে ইভ্যালুয়েট করবো? সো আমরা চিন্তা করব যে আন্ডারলাইন কজ হোয়াট কুড বি। এটা ফ্যামিলিয়াল হতে পারে অথবা কোনো সেরিব্রাল পলসি অথবা কোনো সিএনএস ইনসাল্ট, সেটা কারণে হতে পারে হাইপোথাইরয়েডিজম অথবা কোনো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অথবা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আর আরেকটা কমন কারণ সেটা হচ্ছে এখন যেটা আমাদের প্রলং যে স্ক্রিন টাইম, সেটার কারণে কিন্তু আমাদের বাচ্চারা এখন তাদের যে স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা ইম্পেয়ারমেন্ট হচ্ছে এবং তারা স্পিচ ডিলে নিয়ে আমাদের কাছে পেয়ে যাবে। আরেকটা কেস আমরা শেয়ার করি। 2 years old male child presented with repeated attack of arrested respiration with chronic posturing starting from 6 months of age while he is crazy for something and vigorous crying. He is a normally developing child with good cognitive function. On examination, he is well alert, afebrile, vitals normal, and there is no focal neurological deficit. So what could be the diagnosis? This is breath holding attack. It is a common presentation of epilepsy. অর্থাৎ আমাদের কাছে মায়েরা নিয়ে আসে যে বাচ্চা হঠাৎ জিদ করে, কান্না করে এবং সে ফিট হয়ে যায় এবং হাত পা শক্ত হয়ে যায়, নীল হয়ে যায়। তো এটা আসলে কিছুই না, এটা ব্রেথ হোল্ডিং অ্যাটাক। ইট ক্যান স্টার্ট বিয়ন্ড 6 months আপ টু 5 years, এবং একটা নির্দিষ্ট বয়সের পরে এটা ঠিক হয়ে যায়। সো meticulous history taking and physical examination is very important to diagnose and to differentiate the epileptic event and the other non-epileptic events. So breath holding attack, এটা আমাদের কাউন্সেলিংটা very important as it is a benign condition and it is spontaneously it resolves. And আমরা কাউন্সেলিং করবো এবং বলবো যে আপনার বাচ্চা যখন বেশি রাগান্বিত বা উত্তেজিত থাকবে তখন তাকে কাম ডাউন বা কুল ডাউন করার চেষ্টা করতে হবে। তাকে অতিরিক্ত রাগালে সে তখন এরকম ভাবে ফিট লেগে যেতে পারে অথবা সে এরকম ভাবে একটা সিন ক্রিয়েট করতে পারে। এখানে এই দুটো ড্রাগস এর কিছু ট্রায়াল আছে, অর্থাৎ প্যারাসিটাম, আমাদের নিউরোলেপ, জুভেন, এ ধরনের সিরাপ নামে পাওয়া যায় বাজারে। আর ওরাল আয়রন থেরাপির একটা রোল আছে যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে। আমার মনে হয় আমরা আর কিছু স্লাইড দিয়ে আমরা শেষ করব। Case number 9, 7 years old boy visit to your chamber with hyperactivity, age inappropriate inattention and excessive impulsivity. অর্থাৎ এখানে তিনটা কোর কম্পোনেন্ট আছে, হাইপার অ্যাক্টিভিটি, ইনঅ্যাটেনশন এবং তার ইম্পালসিভিটি। সো দিস সিমটমস আর অকারেন্স ওভার এ পিরিয়ড অফ টাইম। এটা একটা দীর্ঘ সময় ধরে এটা চলছে এবং ডিফারেন্ট অকেশনে এটা হয়, ডিফারেন্ট প্লেসে এটা হয়। On examination, the child is well alert, average cognition, development was age appropriate, and there is no neurological deficit. So what could be the possible diagnosis? It could be attention deficit hyperactivity disorder. And it has 3 core components, as I mentioned earlier. And the management is counseling, behavior modification therapy, and some dietary modification, avoidance of junk food, sugar and milk especially, and some wheat products. And occasionally we use some drugs like risperidone, methylphenidate, atomoxetine, clonidine, and aripiprazole. Case number 10, a 11 years old girl presented with repeated headache for the last 3 years associated with vomiting, photophobia, and phonophobia.
and the headache frequency was 2 per month. Her mother has a recurrent headache. On examination, the girl is well alert, febrile, vitals normal, and there is no neurological deficit. And case number 11, uh, 11 years old child, old girl, presented with recurrent headache for last 3 years, and headache frequency increased for the last 6 months, on an average 5 per month. In the case number 10, the headache frequency was 2 per month, but in this case, the headache frequency is 5 per month for the last 6 months. That means the headache frequency was initially less, but later on, subsequently last 6 months, the frequency of the seizure increased. And headache is so severe that it hampers his daily or her daily activities. And on examination, there was normal findings. So in case of case 11 and case 10, what could be the diagnosis? It is the case of migraine, as the child presented with recurrent headache and nausea, vomiting, photophobia, and phonophobia. And in between, the girl was normal. So the management issues to avoid the headache, we need some acute medications. Number 2, preventive medications, and number 3, behavioral strategies. In case of acute medication, we can use paracetamol, NSAIDs like ibuprofen or naproxen. Number 3, triptans, opiates, ergots, and if there is vomiting, anti-nausea medication in acute attack. These are the doses of ibuprofen, paracetamol, naproxen, sodium, and ketorolac. And when we consider preventive therapy, as I mentioned in the case number 11, the headache frequency was 5 per month. That means if the headache frequency is more than 4 per month, then we will consider preventive therapy. Or number 2, the headache severity is severe, so that the child cannot attend his school or home activities or other social activities. And the pediatric migraine disability assessment score, there is a scoring system. If the total score is more than 20, then we will consider the preventive therapy. And what should be the duration? The duration should be at least 4 to 6 months of an adequate dose, and then weaned over several weeks' time. These are the preventive medications like amitriptyline, propranolol, topiramate, valproic acid, levetiracetam, and flunarizine. And also, naproxen can be used as a preventive therapy. Case number 12, 8-year-old boy suddenly gets up from sleep with screaming, intense fear, and falling while still asleep. Has symptoms of intense anxiety such as tachycardia and sweating. And child is not able to recall the dream, even or reasons for feeling scared. অর্থাৎ 8 বছরের যে ছেলে বাচ্চা, ও ঘুমের ভিতরেই সাডেনলি এরকম একটা ইভেন্টস হয়েছে, এবং সকালে সে ঘুম থেকে ওঠার পরে সেই ইভেন্টসটা সে রিকল করতে পারে। নিউরোলজিক্যালি এক্সামিনেশনে পেশেন্ট is completely okay, and he is aware of surroundings, well alert, good cognition. So it is one kind of sleep disorder, and it is called night terror or sleep terror. And there is a tabulated form to differentiate night terror from nightmare. Actually, these are two different diagnoses. In case of night terror, in this case, it occurs mainly in the REM sleep stage, and the child cannot recall the events in the morning. But in case of nightmare, it is a REM sleep disorder, and the child can recall the events after awake from the sleep. So this is the main key differentiating point between the night terror and nightmare. And treatment is counseling of the parents. Rarely drug is needed. If needed, sometimes benzodiazepines like clonazepam we can use. Case number 13, a child, 3-year-old child present with developmental delay. As I mentioned in my case number 3, cerebral palsy with
epilepsy with global developmental delay. So যখন developmental delay নিয়ে আসবে আমরা চিন্তা করব যে whether there is association with cerebral palsy or any genetic syndrome like Down syndrome or hypothyroidism, or it could be a case of muscle disease like myopathies, different type of congenital myopathy presented with developmental delay, or other muscular dystrophy like Duchenne muscular or Becker muscular dystrophy. So these are from my case discussion. Now I will tell few slides about the development. আমি খুব ডিটেইলস যাচ্ছি না আসলে। ডেভেলপমেন্ট একটা স্টাডি প্রসেস যেটা স্টার্ট ফ্রম দা আফটার বার্থ, এন্ড এখন যেটা বলা হয় আগে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আপ টু 5 বছর পর্যন্ত বলা হতো, এখন সেই প্রোগ্রামটাকে 7 বছর পর্যন্ত বলা হয়, অর্থাৎ চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমরা 7 বছর পর্যন্ত বলি। There are different stages of development and different domain of development, and it appears subsequently as the age of the child goes forward, and there are some contributing factors to child development like early learning, good nutrition, and the good medical health without any systemic diseases, and responsive caregiving that is very important from our side, from good parents, and social security and safety. These are the different milestones of development of different ages. What are the red flag signs of cognition? At age of 2 months, lack of fixation. At age of 4 months, lack of visual tracking. At 6 months, failure to turn to sound or music. At 9 months, lack of babbling constant sounds. At 24 months, failure to use single words. And at the age of 36 months, failure to speak in 3-word sentence. These are the red flag signs for cognition. So thank you all for patient sharing. Now I will invite any questions from your side. Thank you, sir, for your nice presentation. স্যার ফেব্রাইল সিজার কি অলওয়েজ মানে 5 বছরের মধ্যে রিজলভ হয়ে যায়, নাকি হচ্ছে মানে কোনো বাচ্চার ফেব্রাইল সিজারের হিস্ট্রি আছে কিন্তু দেখা গেল যে 5 বছরের পরে সে হচ্ছে আর মানে সেডিল ট্যাবলেট যেটা সেটা খাচ্ছে না, কিন্তু 6-7 বছরের সময় গিয়েও মানে ফিভারের সাথে কনভালশন নিয়ে প্রেজেন্ট করলো, সেক্ষেত্রে স্যার মানে ফিভার ছাড়া না সবসময় মানে ফিভারের সাথে কনভালশন নিয়ে প্রেজেন্ট করলো, সেক্ষেত্রে স্যার আমরা কি চিন্তা করবো? সেটা ভেরি গুড কোশ্চেন। এটা এরকম আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা আমাদের আউটডোরে রোগী দেখি বা আমাদের ইনস্টিটিউশনে যখন আমরা অ্যাটেন্ড করি, এরকম বাচ্চা প্রায়ই আসে যে ইনিশিয়ালি হি অর শি ওয়াজ ডায়াগনোসড অ্যাজ ফেব্রাইল সিজার, বাট 5 বছর বা 6 বছর ম্যাক্সিমাম পার হওয়ার পরে তো তার কিছুই হওয়ার কথা না অ্যাজ পার ডেফিনেশন অফ ফেব্রাইল সিজার। তাহলে 5 বছর বা 6 বছরের পরেও তার খিঁচুনি হচ্ছে কিন্তু জ্বরের সাথেই হচ্ছে, তাহলে আমরা কি বলবো? এটাকে কি ফেব্রাইল সিজার বলবো না বলবো না, নাকি এটাকে এপিলেপসি বলবো? কারণ এপিলেপসির বাই ডেফিনেশন হচ্ছে আমরা জানি যে এখানে কোনো প্রভোকেশন থাকতে পারবে না, অর্থাৎ 2 or more আনপ্রভোকড সিজার, অর্থাৎ আনপ্রভোকড, তাহলে ওর তো ফিভার দিয়েই হচ্ছে, ফিভার ছাড়া হচ্ছে না। তাহলে এখানে আমাদেরও একটা কনফিউশন ছিল যখন আমরা এই ফিল্ডে কাজ করি নাই তার আগে, কিন্তু এখন এটাকে একটা যেটা বলা হয় সেটা হচ্ছে GEFS প্লাস, অর্থাৎ জেনারেলাইজড এপিলেপসি ফেব্রাইল সিজার প্লাস, অর্থাৎ 6 বছর পার হওয়ার পরেও তার যদি জ্বরের সাথেই হোক অথবা জ্বর ছাড়াই হোক তাকে আমরা এপিলেপসি হিসাবে লেবেল করব। এবং স্পেশালি এই গ্রুপ অফ পেশেন্টস যারা জ্বরের সাথেই তাদের এই খিঁচুনিটা হয় বিয়ন্ড 6 ইয়ার্স, তাদেরকে বলা হয় GEFS প্লাস, অর্থাৎ জেনারেলাইজড বা জেনেটিক এপিলেপসি, জেনেটিক জেনারেলাইজড এপিলেপসি উইথ ফেব্রাইল সিজার প্লাস। এটা একটা টার্ম আছে, আপনারা একটু নেটে
সার্চ দিয়ে দেখতে পারবেন। অর্থাৎ এদের হয় কি একটা ফিভার ট্রিগার্ড সিজারের একটা টেন্ডেন্সি থাকে, যদিও মানে এপিলেপসি বাই ডেফিনেশন আমাদের আনপ্রুভ, কিন্তু এই ক্ষেত্রে এই ফিভার প্রোভোক সিজারটাকেও আমরা এপিলেপসি হিসাবে লেভেল করব, এবং আমরা যদি ইজি ফাইন্ডিংস পজিটিভ পাই তাহলে আমরা এপিলেপসি হিসাবে লেভেল করে আমরা এপিলেপসি চিকিৎসা দেবো। এক্ষেত্রে আমাদের এই ধরনের এই জেনেটিক এপিলেপসি গুলো আমরা, এটা সাধারণত সোডিয়াম SCN1 জিন মিউটেশনের জন্য হয় এই গ্রুপ অফ পেশেন্ট। অর্থাৎ এদের একটা ফ্যামিলি লিঙ্কেজ থাকে, দেখবেন যাদের এ ধরনের একটা ফেব্রাইল সিজারের ইতিহাস থাকে তাদের ফ্যামিলিতেও তাদের সিবলিংস অথবা প্যারেন্টস অথবা কাজিনদের এ ধরনের একটা ফিভার ট্রিগার সিজারের একটা ইতিহাস থাকে। অর্থাৎ এখানে একটা জেনেটিক অ্যাসোসিয়েশন আছে, সেজন্যই এটা এপিলেপসি হিসাবে লেভেল করে আমাদেরকে অ্যান্টি ড্রাগ এই ক্ষেত্রে আমরা ভ্যালপ্রয়েডটাকেই চয়েস। থ্যাংক ইউ। আমার উত্তর পেয়েছেন কিনা? থ্যাংক ইউ স্যার। আমাদের আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের পার্টিসিপেন্ট তো আসলে কম, এই জন্য কোশ্চেনও কম আসলে। আপনারা যারা ছিলেন ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাকে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় যে আহ, আমাদের সেশন তো প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা শেষ করতে পারি। স্যার থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি সেশন নেওয়ার জন্য। আর কারো কোনো প্রশ্ন, কোয়ারি বা কমেন্টস থাকলে করতে পারেন।